কি বলছো তুহি আপু? আমি তোমাকে বিশ্বাস করি না। এত বড় কথা লুকালি কেন তাহলে? নবমী চুপ হয়ে আছে, একটু পর মিনমিন করে বলল, তুমি কিভাবে জেনেছো যে ওই আদনানের বাবা? তুহি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি হাসপাতালে জয়েন করার পর থেকেই তো ওনাকে চিনতাম, কিন্তু তুই আমাকে জানিসনি। আদনান যখন কয়েক মাস আগে খুব বেশি অসুস্থ হয়েছিল, তোর মনে আছে? আমি ওর চিকিৎসার জন্য সব টেস্ট আর রিপোর্টের ফাইলগুলো এক জায়গায় গোছাচ্ছিলাম। সেই দিন তুই ছিলি না বলে আমাকে নিতে বলেছিলি। সেদিন আমার হাতে ওর বার্থ সার্টিফিকেটটা চলে আসে, যেটা তুই তোর আলমারির কাপড়ের ভাঁজে খুব গোপনে লুকিয়ে রেখেছিলি। আমি কৌতূহলবশত সেটা খুলেছিলাম নওমি, আর সেখানে বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা ছিল আজলান আউজাদ আহিল। আমি শিওর ছিলাম না এই আজলান ডক্টর আজলান কিনা, তাই তোকে জিজ্ঞেস করেছিলাম ওর বাবার পেশা। তুইও উত্তরে বলেছিলি ডক্টর। তারপর শিওর হলাম। নওমি অবাক হলো। এতগুলো দিন ধরে তুহি সবটা জেনেও চুপচাপ ওকে বুঝতে দেয়নি কিছুই। তুহি এবার নিচু স্বরে অত্যন্ত অভিমানী কণ্ঠে বলল, তোর মনে আছে নওমি, আমি কতবার এসে তোকে ডক্টর আজলানের প্রশংসা করেছি, বলেছি আমাদের হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারটা কত ভালো, কত রাশভারী, কত ট্যালেন্ট। তুই দিনের পর দিন আমার মুখে ওনার ইচ্ছেমতো প্রশংসা শুনলি, ওনার গুণগান শুনলি, অথচ একটাবারও তোর মুখটা খুললি না, একটাবারও বললি না, তুহি আপু, তুমি যার প্রশংসা করছো সেই আমার জীবনটা ছারখার করে দিয়েছে। কেন বলিসনি নওমি? আমি কি তোর এতটাই পর ছিলাম? তুহির এই তীব্র আক্ষেপ আর অভিমানী কথাগুলো তীরের মতো নওমির বুকে গিয়ে বাঁধল। সে ফুঁপিয়ে উঠে বলল, আমি তোমাকে পর ভাবি না আপু। তুমি আমার জন্য যা করেছো অন্য কোনো মানুষ করেনি এমন। কিন্তু ওই নামটা আমার জীবনের একটা অভিশাপ। আমি প্রথমে ভাবতে পারিনি আহিল আর তো হসপিটালের ডক্টর আজলান একই মানুষ হবে। আমি যখন কয়েকদিন আগে আদনানকে নিয়ে গিয়ে প্রথম জানতে পারলাম ও এই হসপিটালের ডাক্তার, আমি তখন খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বলবো, কিন্তু পারিনি। তুহির রাগ গলে গেল অনেক আগেই। সে ওকে সান্ত্বনা দিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না, বুঝেছি আমি। আজ ইচ্ছে মতো রাগ দেখিয়ে এসেছি। আমার কাছে তোর ঠিকানা চাইছে, আবার আবরারকে নিয়ে জেরা করছে। তোর সম্পর্কে এসব শুনে মাথা ঠিক ছিল না আমার। চিন্তিত মুখে তাকিয়ে আছে নওমি। তুহি বিরক্ত হয়ে যাচ্ছে। এই মেয়েটা এমন করছে কেন? সে রাগ দেখিয়ে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? নওমি ভয়ে ভয়ে বলল, আপু, তুমি কি করে এসেছো? ওনাকে সব জানিয়ে দিয়েছো তো? কি হয়েছে? এবার কি হবে? উনি যদি আমাদের খোঁজ করে, দেখি কি করতে পারে। আজ যা বলে এসেছি, এসবে কি ফল হবে আমি জানি না। আমার না খুব ভয় করছে। তুই কেন ভয় পাবি? যা হবে সরাসরি হবে। আর কত লুকিয়ে পালিয়ে বেড়াবি? তোর পালিয়ে বেড়ানো দেখে উনি ধরে বসে আছে তুই অন্য কারোর সাথে সংসার করেছিস। নওমি অবাক হলো না। সে জানে আজলান এমন কিছুই ভাববে। ওর সন্দেহের কথা আর না বা বলল, কিন্তু আপু, এখন কি হবে? কিছুই হবে না। তুই এত ভয় পাস দেখে তোকে সবাই দুর্বল ভাবে। একটু শক্ত হ নওমি। নওমি ঠোঁট চেপে বলল, আমার নিজের কিছু নিয়ে চিন্তা নেই আপু, কিন্তু আদনানের কথা যদি জানতে পারে, ওকে যদি নিয়ে যেতে চায়, আমি কিভাবে থাকবো? আদনান ছাড়া আমার কেউ নেই। মগের মূল্যক নাকি? চাইবে আর দিয়ে দেব আমরা? কিসের অধিকার ওর আদনানের উপর? আদনান যে ওর ছেলে এটা ও জানে না। ওই বেটার জানার দরকারও নেই। যেখানে ইচ্ছে মরুক। নওমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি বুঝতে পারছো না আপু, উনি কতটা প্রভাবশালী। আজলান যদি কোনোভাবে জানতে পারে আদনান ওনারই সন্তান, তবে উনি আইনিভাবে হোক কিংবা নিজের ক্ষমতার জোরে আদনানকে আমার বুক থেকে কেড়ে নিতে এক সেকেন্ডও ভাববে না। তবে তুহি ভ্রু কুঁচকে প্রশ্ন করে বসল, তবে? এখানে একটা গোলমাল আছে। যদি উনি এই 3 বছরে বিয়ে করে, তাহলে আমার কোনো ভয় নেই আদনানকে হারানোর। উনি বিয়ে করেছে কিনা এই খবর তো কারো কাছে পাইনি। নওমি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বিয়ে করবে না আবার? আমিই তো বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই তো? আমাকে না পারছিল ফেলে দিতে, না পারছিল রেখে দিতে।
গলার কাটা হয়ে বিঁধেছিলাম। আমি বেরিয়ে আসার পর বিয়ে করার কথা। কি বলছিস এসব? তোকে তো আজলার সন্দেহের বশে কথা শোনাতো বলতি। কথা শোনানোর অজুহাত যে সেটা নয় তা কিভাবে বলবো তুই আপু? মানে পুরনো জিনিস ওনাদের বেশি দিন ভালো লাগে না, তাই আমাকে ভালো লাগেনি। ওনাদের ভালো লাগে উচ্চশিক্ষিতা বড়লোক মেয়ে। আমি তো তেমন নই, তাই আমাকে রাস্তা থেকে সরানোর উদ্দেশ্যে হয়তো সন্দেহকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তুই হতভম্ব। এখন ঘটনা তো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। যদি সত্যিই তাই হয়, তাহলে আজলান কেন এত বছর পর নমির কথা জানার পর খোঁজ করবে? সত্যি অপমান করার জন্য, নাকি আদনানের জন্য, নাকি অন্য কোনো কারণে? তুহিকে চুপ থাকতে দেখে নমি ওর হাত টেনে বলল, কি ভাবছো? কিছু না। শোন, সাবধানে থাকিস। আমি আজ আসছি। আবরার তাড়াতাড়ি ফিরবে আজ। কালকে আমি আসবো আবার। কিন্তু আপু, উনি যদি সত্যি খুঁজে নিয়ে চলে আসে? নমি, তুই এখনও সেই আগের ভীতু মেয়েটাই রয়ে গেলি? তুই যে বলছিস ও আদনানকে কেড়ে নেবে, কিভাবে নেবে? আজলান আউজাদ একজন ডাক্তার হতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে তো নয়। আর তুই একা নস নমি। আবরার আর আমি তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। আমি আর পালাতে চাই না আপু, কিন্তু আমি ওনার মুখোমুখি হওয়ার শক্তিও এখনো নিজের ভেতর খুঁজে পাচ্ছি না। তোকে ওনার মুখোমুখি হতে কে বলেছে? ও তোকে খুঁজে পাক, তারপর দেখা যাবে। এত চিন্তা করিস না। তুই বেরিয়ে গেল, রেগে গেল রেখে গেল চিন্তিত নওমিকে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আদনানকে বোধহয় হারাতে বসেছে সে। প্রতিবার নিজেকে দোষী মনে হচ্ছে। তুহিকে আগে বলে দিলে তাকে সাবধান করে দেওয়া যেত, যেন তাদের কথা না বলে। তাহলে নিশ্চয়ই এত কিছু হতো না। আদনান গুটি গুটি পায়ে মায়ের কাছে এসে ডাকল, মা, আম্মা। এই আদুরে ডাকে যেন নওমির সব চিন্তা দূর হয়ে গেল। সে আদনানকে কোলে টেনে নিয়ে বলল, বলেন আব্বু। বা আ বা আ। নওমির বুক ধক করে উঠল। ছেলের মুখ থেকে এই একটা শব্দ শোনার জন্য পৃথিবীর প্রতিটা মা চাতক পাখির মতো চেয়ে থাকে। কিন্তু নওমির বুকে এই শব্দটা শোনামাত্র যেন হাজারটা তপ্ততীর এসে বিঁধল। সে আদনানকে প্রায় সব ছবি দেখিয়ে চিনিয়েছে ঠিকই, কিন্তু এখন ভাবলে ভয় হয়, যদি আজলান ওকে নিয়ে যেতে চায়, যদি আদনান বাবার কাছে ফিরে যেতে চায়, তার কি হবে? ওর পুরো দুনিয়া তো আদনানকে ঘিরে। সে আদনানকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। এই 3 বছরে কত রাত যে সে এই একই আশঙ্কায় বালিশ ভিজিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। আজলান আউজাদ আহিল নামটা মনে পড়তে নওমির চোখের সামনে ভেসে উঠল সেই অভিজাত গম্ভীর চেহারার পুরুষটাকে, যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। কিন্তু বিনিময়ে কী পেয়েছিল? শুধু অবহেলা, কুৎসিত অপমান আর এক বুক শূন্যতা। 2 দিন ধরে আজলান পাগলের মতো চিন্তা করেছে। ঘুরে ফিরে সে আটকেই যাচ্ছে। তার চোখের সামনে যেন একটা বিশাল ধাঁধা এসে দাঁড়ালো, যার এক পিঠে তুহির দেওয়া পৈশাচিক লাঞ্ছনার অপবাদ, আর অন্য পিঠে তার নিজের চোখে দেখা কিছু ঘটনা, ফোন কল ইত্যাদি। এই 2 বিপরীত সত্যের মাঝে আসল সত্যটা কী, তা তাকে জানতেই হবে। আর তার জন্য নওমির মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নওমি ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে, এটাও সে ভালো করে বুঝতে পারছে। কিন্তু সে যদি নির্দোষ হয়, তবে পালিয়ে বেড়াচ্ছে কেন? সে কি কোনোভাবে আজলানকে ভয় পাচ্ছে? তার মনে প্রথম আসছে, এই নওমি কি সেই নওমি? আমার দেখা নওমি ছিল পুরো ভিন্ন। সেদিন নিকাব পরা মেয়েটা যদি নওমি হয়, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কিভাবে? যে মেয়ে কখনোই হিজাব পরেনি, সে সম্পূর্ণ নিজেকে আড়াল করে নিল। আজলান তাই ভাই সমতুল্য বন্ধুর সাথে বসে নিজের জীবনের কথা বলছিল। এই বন্ধু সবটা জানে তার ব্যাপারে। সে আজলানকে বলল, দেখ, 3 বছর কিন্তু কম সময় নয়। ইভেন একজন মানুষের পরিবর্তন হওয়ার জন্য এনাফ টাইম, সেটা তুইও জানিস। তোর মধ্যে কত পরিবর্তন এসেছে। আর এটাও হতে পারে তোর থেকে লুকিয়ে থাকার জন্য এমন।
তাহলে আমি ওকে খুঁজে বের করব কিভাবে? সে লুকিয়ে থাকে, তাকে খুঁজে বের করা যায়। গত 3 বছর ধরে নিজেকে শক্ত করলি, আর এখন এসেই ভেঙে পড়ছিস? যার জন্য নিজেকে শক্ত করলি তার সামনেই ভেঙে পড়বি? আজলান ছোট্ট করে শ্বাস ছাড়ল। সব খেটে হয়ে যাচ্ছে তার। মন যাচ্ছে এখনই নমিকে খুঁজে বের করে সব জেনে নিতে। তার দম বন্ধ লাগছে, ঘুম হচ্ছে না, কাজে মনোযোগ বসছে না। তার বন্ধু তহিদ চিন্তিত মুখে বলল, দেখ, তুই ওকে কোথায় খুঁজবি এটা জানি না, কিন্তু একটা ট্রিক্স কাজে লাগা। সরাসরি বাসাতে খুঁজে লাভ নেই। যদি নমি একা থাকে তাহলে অবশ্যই ও কোনো জব করবে। একা নিশ্চয়ই চলতে পারবে না। তার উপর তুই বলছিস একটা ছেলে আছে। আজলান ভেবে দেখল কথা ভুল নয়, কিন্তু এত বড় শহরে কোথায় কাজ করে এটা কিভাবে খুঁজবে সে? কিন্তু এটা কিভাবে খুঁজবো? এত এত কর্মস্থল, বেটা তুই মাথার বুদ্ধি শুদ্ধি সব খুঁয়েছিস নাকি? তুহিকে ফলো করলেই তো অর্ধেক সমস্যার সমাধান। তুহি খুব সাবধান হয়ে গেলে ওর বাসায় কখনোই যাবে না। কিন্তু তুহি যেহেতু ওকে সাহায্য করেছে, সেহেতু দেখা না করে থাকবে না। আজলান একটা ঢোক গিলে বলল, শেষমেশ ফলো করা শুরু করবো একটা মেয়েকে? তাহলে তুই থাক, তোর মতো লোকের এইটাই প্রাপ্য। শালা খারাপের খারাপ। আরে আরে, রেগে যাচ্ছিস কেন দোস্ত? তোকে মাথায় নিয়ে নাচবো? মেয়েটার সাথে বিষয়গুলো ডিসকাস করা যেত না? যতই নিজের চোখে দেখ, একবার নিজের বউকে বিশ্বাস করা যেত না? ওকে তুই সরাসরি জিজ্ঞেস করেছিলি কিছু? না, তবে কয়েকবার আমি ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। ও উল্টো রাগ দেখিয়ে আমার মাথা খারাপ করে দিত, যার কারণে আরও বেশি রাগ লাগতো। এছাড়া আমি ইনডাইরেক্টলি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম, ও সরাসরি না বলেছিল। আমি দেখে আসার পর এটা কিভাবে অস্বীকার করব? তহিদ হতাশার দৃষ্টিতে তাকিয়ে ভাবল, দুইটাই একই, কেউ কারো থেকে কম না। রেগে না গিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া করলেই তো হয়। এই দুইটাকে দেখ, বউ রাখলে জামাইও মাথা গরম করে বসে থাকতো। তোর যা মন চায় তা কর। তোদের দুইজন মিলে 3টা বছর নষ্ট করেছিস। বাচ্চাটা যদি তোর হয় তাহলে বাচ্চাটার শৈশবের একটা অংশ নষ্ট করেছিস। দুইজনের কেউই এই দায় এড়াতে পারবি? মেয়েটাও তোকে না জানিয়ে চলে গেল। অবশ্য তোকে বলে যাওয়ার মতো পরিস্থিতি তুই রাখিসনি। এখন আবার বলছিস আমি ফলো করব? তোর কিছুই করা উচিত না। এভাবেই দেবদাস হয়ে ঘুরতে থাক তুই। আদনানের কথা উঠতেই আজলানের মুখ মলিন হয়ে গেল। প্রথম দিন আদো আদো গলায় কি সুন্দর বাবা ডাকলো, এই কঠোর হৃদয়টা কি একটু বুঝতে পেরেছিল? নমি নিশ্চয়ই ওকে চিনিয়েছে, না হয় চিনল কি করে? কিন্তু আমার সামনে কি সুন্দর করে বলে দিল ওর বাবা নেই। ইস, বুকটা বড্ড পুড়ছে। এজন্যই বুঝি নাম নিয়ে এত কিছু করেছে। ছেলের নাম কি? আদনান আউজাদ। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটল আবার। তহিদকে বলল, জানিস আমার ছেলেটা কত কিউট হয়েছে, দেখলে কোলে নিতে মন চায়। তাহলে ভাব, 3টা বছর কি হারিয়েছিস? ছেলেটা তোর কোলে পিঠে মানুষ হতো, কিন্তু একটা ভুলে সব তছনছ। হঠাৎ অস্থির হয়ে উঠল আজলান। এই অস্থিরতা তহিদ চেনে। সকলের সামনে কঠোর হলেও এই আজলান যে কতটা নরম সেটা শুধু তারা গুটি কয়েকজন জানে। আজলান অস্থির কণ্ঠে বলল, আচ্ছা তহিদ, আদনান কোনোদিন আমায় বাবা ডাকবে? তহিদের বুকে লাগলো কথাটা। তারও একটা ছোট্ট পরী আছে, আদো আদো কথা শিখেছে মাত্র। সে আজলানকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ডাকবে না কেন? তুই তো বললি সেদিন ডাকলো। সেটা তো না জেনে ডেকেছে। যদি সত্যি নমি ঠিক হয় তাহলে আমি ভুল হই। তাহলে এত কিছু জেনে ও বড় হয়ে আমাকে ঘৃণা করবে, তাই না? বলতে বলতে গলা কেঁপে উঠল তার। তহিদ আজলানের পিঠে হাত রেখে আলতো করে চাপ দিল। এক বুক দীর্ঘশ্বাস ফেলে বলল, অতীতের ভুলগুলোকে আঁকড়ে ধরে বসে থাকলে তো আর ভবিষ্যৎ ঠিকঠাক হবে না। আজলান, এখন ভেঙে পড়ার সময় নয়। আগে তুই সত্যিটা কি তা জানার চেষ্টা কর। নমি যদি কোনো অপরাধ না করে থাকে, তবে তোর ভেতরের অভিমান আর কষ্টটা তোকে দূর করতে হবে।
তোকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে। তবে সব ঠিক করার জন্য কষ্ট করতে হবে খুব। মেয়েটা কম কষ্ট পায়নি। কিছুক্ষণ পর তহিদ উঠে চলে গেল। আজলান বেশ খানিকক্ষণ একটা বসে রইল। তার চোখের সামনে ভেসে উঠেছে এক একটা অতীতের ঘটনা, যেগুলো এতদিন ভুলতে চেয়েছে সেগুলো এখন নিজেই মনে করছে। বিয়ের প্রথম দিকে নূরের সৎমা নূরের সামনে প্রশংসা করলেও নূর অর্থাৎ নমির আড়ালে ওর কানে অনেক কথা বলতো। আহিলের প্রচণ্ড রাগ হতো, কিন্তু নমিকে বলতো না, সে কষ্ট পাবে বলে। এক পর্যায়ে সে নমির সৎমায়ের বাড়িতে যাওয়া কমিয়ে দিল। নমিকেও যেতে দিত না বেশি। 1 মাস পর একদিন আহিল বাসায় ফিরে দেখল নমি ফোন নিয়ে বিছানায় বসে মিটিমিটি হাসছে। আশেপাশে খেয়াল নেই, সে যে এসেছে সেই খবরও নেই। সেই ডাকতেই নমি থতমত খেল। আজ আগে ফিরেছে আহিল। আপনি এত তাড়াতাড়ি? তো কিছু না, বসুন, আমি শরবত নিয়ে আসছি। নমি চলে গেল। আহিল ফ্রেশ হয়ে আসতেই নমির ফোনে একটা কল এলো। ফোনটা রিসিভ করতে কেউ বলে উঠল, ওভাবে অফলাইন হলে কেন? তোমার হাজবেন্ড এসেছে নাকি? পুরুষ কণ্ঠ শুনতে আহিল অবাক হয়ে গেল। এর মধ্যে নমি রুমে ঢুকেল। আহিল ওকে দেখে ফোন এগিয়ে বলল, এটাকে? আমি তো চিনি না। তাহলে তোমাকে এগুলো কি বলল? নমি ফোন হাতে নিয়ে নম্বর চেক দিয়ে বলল, এটা তো একটা আননোন নম্বর, আমি কিভাবে জানবো? আমি ঘরে ঢুকেও দেখেছি, তোমার এদিকে খেয়াল নেই। ফোন দেখে মিটিমিটি হাসছো, কাহিনী কি? নমি রেগে গেল, জোর গলায় বলল, আপনি সবসময় আমাকে এভাবে জেরা করেন কেন বলুন তো? আমি কি আপনার ঘরের বন্দী কয়েদি? একটা সাধারণ বিষয় নিয়ে অহেতুক সন্দেহ করাটা আপনার রোগে পরিণত হয়েছে। আমি কি হাসতেও পারবো না? এই নিয়ে ওদের বাকবিতণ্ড চলল। 2 দিন কথা বলাও বন্ধ ছিল। এক পর্যায়ে আহিল মেনে নিল তারই ভুল। সে ক্ষমাও চেয়েছিল নমির কাছে। কিন্তু এরপরের ঘটনা শুধু আননোন নম্বরেই সীমাবদ্ধ রইল না। আহিলের চোখের সামনে সবকিছু এমনভাবে সাজানো হলো যে সে বিশ্বাস করতে বাধ্য হলো। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আজকের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা প্লিজ, আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে।